মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে সকাল থেকে স্বাগত জানাচ্ছি। ঘুম থেকে উঠে সকালের বাসি কাজকর্ম সবই সেরে ফেলেছি। এরপর শুধু বাসি বিছানাটুকু তোলা বাকি থেকে গেছে, কারণ মেয়ে এবং হাজব্যান্ড দুজনেই ঘুমাচ্ছিল। ওরা উঠে পড়ার পর এই যে বাসি বিছানাটুকু ঝেড়ে ফেললেই আমার মোটামুটি সকালের যে বাসি কাজকর্মগুলো থাকে সেগুলো মেটানো হয়ে যাবে। সকালের বাসি বিছানাটা যদি এলোমেলো হয়ে পড়ে থাকে তাহলে যেন মনের মধ্যে একটা শান্তি পাওয়া যায় না। আমি সবসময় চেষ্টা করি আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠলেই সবার আগে বিছানাটা ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে। এতে তো ঘরের সৌন্দর্য বাড়ে, তার সাথে নিজের মধ্যেও একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। এই তো কথা বলতে বলতে বাসি বিছানাটা গুছিয়ে নিয়েছি। এরপর বাসি জামা কাপড় ছেড়ে চলে এসেছি আমার গপু সোনাদের সকালের ভোগ দিতে। ঘুম থেকে তোলার পর ওদেরকে রেডি করে দিয়েছি, আর এখন ওদেরকে সকালের খাবারটা দিয়ে দেব। মাঝে বেশ কিছুদিন ভিডিও করিনি, আর এর ফাঁকে আমি কিন্তু আরও একটা গোপাল এনেছি। যদি বলো কেন এনেছি, তাহলে তোমাদেরকে বেশ কিছু কথা বলতে হয়। প্রেগনেন্সির সময় একটা কথা আমাকে ভীষণভাবে কষ্ট দিত, সেটা হচ্ছে যদি তোমার পুত্র সন্তান হয় তাহলে জোড়া গোপাল দিয়ে পুজো দেওয়া হবে। মানে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি একটা পুত্র সন্তানের আশা করা হতো। তবে আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই কিন্তু মন থেকে কন্যা সন্তানই চেয়েছিলাম। তাই কেউ যখন এই কথাগুলো বলতো, প্রেগনেন্সির ওই সময় দাঁড়িয়ে আমি খুব দুঃখ পেতাম। যখন হসপিটালে আমার কোল জুড়ে আমার কন্যা সন্তান এসেছিল, তখন আমার হাজব্যান্ড আমাকে বলেছিল জোড়া গোপাল দিয়ে পুজো দেব, কারণ আমার ঘরে মা লক্ষ্মী এসেছে, আমাদের আশা পূরণ হয়েছে। যখন একটা মেয়ে প্রেগনেন্সিতে থাকে তখন খুব ছোট ছোট কথাও তাকে কিন্তু অনেক বেশি হার্ট করে। এরকমই ছোট ছোট কথা আমি ভীষণভাবে মনের মধ্যে লাগিয়ে ফেলতাম, আর তারপর নিজে নিজেই ভীষণভাবে কষ্ট পেতাম। তবে আমার হাজব্যান্ড সব দিন আমাকে বলেছিল যে কে কী বললো তাতে কিন্তু কিছু যায় আসে না, আমরা কি চাই সেটাই হচ্ছে বড় কথা। তার কথা শুনেই মনের মধ্যে জোর পেতাম এবং এত বড় একটা জার্নিকে সুন্দরভাবে কন্টিনিউ করতে পেরেছি। ও যদি পাশে না থাকতো তাহলে কিন্তু কখনোই এগুলো সম্ভব হতো না। আমার কন্যা সন্তানের বয়স এখন 3.5 মাস, আর ও জীবনে আসার পর এই জোড়া গোপালের টপিক আমি প্রায় ভুলতেই বসেছিলাম। একদমই এইসব কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। তবে যে মাথা থেকে বের করেনি সে হচ্ছে আমার হাজব্যান্ড। সেই হঠাৎ করে বলল যে আমি যখন বলেছিলাম যে আমার কন্যা সন্তান হলে আমি জোড়া গোপাল দিয়ে পুজো দেব, আর আমার মনস্কামনা যেহেতু পূরণ হয়েছে তাই চলো একটা গোপাল আনা যাক। আর জোড়া গোপাল আনার কথা ছিল, তবে আমি বলেছিলাম যেহেতু আমার কাছে একটা গোপাল অলরেডি আগে থেকে আছে, তাই আরও একটা নিলেই জোড়া হয়ে যাবে। তাই দুটো না নিয়ে আমি একটা মাঝারি সাইজের গোপাল এনেছি। এই যে কুলোয় করে লাচ্ছা সেমাই রোদে দিয়েছি, এর কারণ হচ্ছে এই লাচ্ছা সেমাইটা হায়দ্রাবাদ থেকে আনা। বৌদি বেশ কিছুটা আমাকে দিয়েছিল, আর নিজের ভুলবশতই আমি কোনো কন্টেনারে ভরে রাখিনি, তার ফলে একটু একটু দেখছি পিঁপড়ে লেগে গেছে। তাই কুলোর মধ্যে করে বাইরে একটু রোদে দিয়ে দিলাম যাতে পিঁপড়েগুলো চলে যায়। তারপর একটা কন্টেনারও ধুয়ে নিলাম, ওর মধ্যে গুছিয়ে তুলে দেব। বেশ কিছুদিন আগে সবজিতে একটা ননস্টিক কড়াইয়ের সেট ভীষণ পছন্দ হয়েছিল, আর খুব কম দামেও দিচ্ছিল, আর মূলত কালারটা আমার বেশি পছন্দ হয়েছিল, তার জন্য ওটা অর্ডার করেছিলাম। আর যে ছোট কড়াইটা ছিল সেটা আমি আগেও ইউজ করে ফেলেছি একটা রান্নার ভিডিওতে, তাই ওটা তো ইউজ হয়েই গেছে। তবে যে ফ্রাইং প্যান আর তাওয়াটা ছিল সেটার ওই যে ডান্ডিগুলো ওগুলো লাগানো ছিল না। আজ বিকালবেলা বাপিকে বললাম ওগুলো লাগিয়ে দাও, তাহলে যে বড় বাক্সটা রয়েছে ওগুলো সরিয়ে দেব, আর জায়গার জিনিসটা জায়গায় তুলে রাখবো। সকাল থেকে টুকটুক করে এইভাবেই অনেকগুলো কাজ সারলাম। তবে পেটকে তো বোঝানো দায়, তাই পেটের শান্তির জন্য তো সকালের ব্রেকফাস্টটা বানাতেই হবে। আজকে সকালে ব্রেকফাস্টে বানাচ্ছি ঢ্যাঁড়স ভাজা আর তার সাথে রুটি। ঢ্যাঁড়সটা আগেই আমি ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। এরপর একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, এখন নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব।
আমাদের বাড়িতে আমি বাদে সকলেই ঢ্যাঁড়সটা ভীষণ পছন্দ করে। আমি আবার কেন জানি না এই ঢ্যাঁড়সটা একদমই পছন্দ করি না। তবে এই ঢ্যাঁড়স ভাজার মধ্যে আমি বেশি করে একটু পেঁয়াজ দিই, যাতে আমি খেতে পারি। পছন্দ করি না বলে যে কোনো জিনিস খাবো না, নিজের জন্য আবার আলাদা করে কিছু বানাবো, সেটা একদমই নয়। তবে ওই পছন্দ নয় আর কি, মানে এর জায়গায় অন্য কিছু হলে বেশি ভালো হতো। যেহেতু ব্রেকফাস্টের পরে আবার দুপুরে রান্না বান্না করার থাকে, তাই আমি চেষ্টা করি সকালের ব্রেকফাস্ট বানাতে বানাতেই টুকটাক এদিক ওদিক যে কাজগুলো থাকে সেগুলোকেও সেরে ফেলতে। এই যে টুকটাক কয়েকটা বাসন জড়ো হয়ে গিয়েছিল, সেগুলোকেও একসাথেই ধুয়ে ফেলছি, যাতে এগুলো জমে না থাকে। কেননা এরপর আবার দুপুরে লাঞ্চের প্রিপারেশন করতে হবে, তার সাথে আবার ব্রেকফাস্ট করার পরেও কিছু বাসন পড়বে। তো সব মিলিয়ে বেশি চাপ যাতে না হয়ে যায়, তাই টুকটুক করে সেরে ফেলতেই আমি বেশি স্বচ্ছন্দ্য বোধ করি। আমাদের এখানে জলটা ভীষণই খারাপ, তাই আমি যতবার বাসন কোসন মাজি ততবার তার সাথে বেসিনটাকেও হালকা হাতে একটু মেজে নিই, যাতে কোনো রকম দাগ না পড়ে। এখন না সকলেই বাড়িতে ব্রেকফাস্ট করতে করতে 10টা বাজিয়ে দেয়, তাই খুব সকাল সকাল উঠে আগে ব্রেকফাস্টের প্রিপারেশান করি না, আস্তে ধীরে টুকটাক কাজকর্ম সারার পরেই করি। এই যে ভেন্ডিটা ভেজে রেখে দিলাম, আর ভেন্ডিটা ভাজতে ভাজতে এর সাথেই আমি আটাটাও মেখে ফেলেছি। এখন যে যখন খাবে তখন তাকে রুটিটা করে দিলেই কাজ শেষ। এই তো ব্রেকফাস্টের প্রিপারেশান মোটামুটি শেষ, সাথে সকালের কাজকর্মও শেষ। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। জানি আমি ব্লগটা ভীষণই ছোট, তবে কি করব বলো, যেদিন যেরকম কাজ থাকে সেদিন সেরকমই তোমাদের সাথে শেয়ার করতে পারি। আজ সকালটা দেখালাম তাই ব্লগটা একটু ছোট হলো, তবে চেষ্টা করব পরের দিন বড় ব্লগ আনতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে আমার সাথে থেকো, ভালো থেকো।